সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে 3 জন। দুপুরে মধুমঙ্গলপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ব্যাটারি চালিত টমটমে করে 3 জন পানছড়ির দিকে যাচ্ছিলেন। মধুমঙ্গলপাড়ায় পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা কয়েকজন সশস্ত্র যুবক তাদের থামানোর চেষ্টা করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে এলোপাতাড়ি গুলি চালায় যুবকরা। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা বলে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে বলে জানান পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। আমরা মোবাইল টিম পাঠাই এবং আমি নিজেও যাই। 3 জন অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য লাশ থানায় আনা হয়েছে। এই বিষয়ে আরো খবর জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস্সাফা মানিক, যাচ্ছি তার কাছে। মানিক, নিহতদের পরিচয় কি পাওয়া গেছে আর ঘটনার কারণ সম্পর্কে কি জানতে পেরেছেন? দেখুন, আজকের যে ঘটনা খাগড়াছড়িতে পানছড়ির মধুমঙ্গলপাড়ায়, সেই মধুমঙ্গলপাড়ার ঘটনা এখনো কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে প্রশাসন থেকে কোনো ধরনের তথ্য, অর্থাৎ যারা নিহত হয়েছে তাদের পরিচয় আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কিন্তু পাইনি। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা যা পেয়েছি কিংবা বিভিন্ন সূত্রের তথ্য যেটি পেয়েছি সেটি হলো তাদের নাম রিয়েল, রিপন, এমন নামগুলো আমরা পাচ্ছি। তবে এটি আনুষ্ঠানিকভাবে এখনো কিন্তু নিশ্চিত কোনো নাম বলা যাচ্ছে না। তবে আমরা কিছুক্ষণ আগে এখানকার এক আঞ্চলিক সংগঠন যে ইউপিডিএফ, সেই ইউপিডিএফ থেকে কিন্তু এই ঘটনাটাকে জেএসএস সন্তুলান মাঠ আভ্যন্তরীণ কুণ্ডল হিসেবে তারা কিন্তু দাবি করে গণমাধ্যমে তারা কিন্তু একটি বিবৃতি দিয়েছে এবং সেখানে উল্লেখ করেছে ইউপিডিএফ এই ঘটনার সাথে জড়িত নয় এবং তারা বলেছেন জেএসএস অভ্যন্তরীণ কুণ্ডলের কারণে, তাদের নিজস্ব কুণ্ডলের কারণে কিন্তু এই হত্যাকাণ্ড কিংবা যারা 3 জন নিহত হয়েছে সেইটি হয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে গণমাধ্যমে বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছেন। এবং আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে পানছড়ির যিনি অফিসার ইনচার্জ রয়েছেন ফেরদৌস ওয়াহিদের সাথে। তিনি জানিয়েছেন 3 জনের মরদেহ কিন্তু সুরতহাল শেষে যে মধুমঙ্গলপাড়া সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদেরকে কিন্তু ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের দিকে নিয়ে আসা হচ্ছে বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারা বলছেন তাদের পরিচয় শনাক্তের পর তাদের পরিবার কিংবা আইনগত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো খাগড়াছড়িতে আজকের ঘটনা নয়, পানছড়িতে কিন্তু বিগত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে কিন্তু এই ধরনের যে ঘটনা, গোলাগুলির ঘটনা কিংবা উত্তপ্ত যে পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করছে। এবং নিরাপত্তা নিয়ে কিন্তু এখানকার যারা সাধারণ মানুষরা রয়েছে, যারা গ্রামবাসী রয়েছে, তারা কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তারা বলছেন যাতে এইভাবে যে কিছুদিন পর পর যে গোলাগুলির ঘটনা কিংবা রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে সেইটাতে তারা অনেকটা ভীত সন্তুষ্ট, তারা উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজ। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে খাগড়াছড়ির যে মধুমঙ্গলপাড়া, অর্থাৎ পানছড়ির যে মধুমঙ্গলপাড়া, সেই মধুমঙ্গলপাড়ার যে 3 জন নিহত হওয়ার বিষয়ে খবরাখবর। ধন্যবাদ মানিক। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়িতে। ভারী বৃষ্টিতে কক্সবাজারে আলাদা 4টি পাহাড় ধসে নারী শিশু সহ প্রাণ গেছে 9 জনের। এর মধ্যে 8 জনই রোহিঙ্গা। আহত হয়েছে আরও অন্তত 6 জন। অবৈধভাবে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন এবং সতর্কবার্তার পরও সরে না যাওয়ায় এমন ঘটনা বলছে ক্যাম্প কর্তৃপক্ষ। কক্সবাজারে এক রাতেই 4টি স্থানে পাহাড় ধসে ঝরে গেল তাজা প্রাণ। রোববার রাত 1:30টার দিকে প্রথম ঘটনাটি ঘটে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের D6 ব্লকে। সেখানে পাহাড়ের মাটি এসে পড়ে বাসিন্দা কামাল হোসেনের ঘরে। এতে প্রাণ যায় কামাল, তার স্ত্রী হুমায়রা বেগম ও শিশুপুত্র আনাসের। এ সময় পরিবারটির আরও 2 সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কুতুপালং D7 ব্লকে একটি ঘরে পাহাড় ধসে পড়ে রাত 2টার দিকে। সেখানে মারা যায় শিশু একরাম। এর ঘণ্টা দেড়েক পর বালুখালী C11 ব্লকে মাটি চাপায় মারা যায় উম্মে হাবিবা, তার বোন তানজিনা, ভাই রিহান ও হারুনুর রশিদ। আমার ছোট আম্মুকে অন্তত পক্ষে বাহির করতে পারছে, আমার আব্বুকে একটু বাহির করতে পারে না। আমার আব্বু ছিল কাঠের একদম নিচে, মাটির মধ্যে একটা পাও নাকি ভেঙে গেছে, এমনিতে প্যারালাইজ, একটা পা একটা হাত অবশ, এরপর হচ্ছে যে আরেকটা পা আছে যেটি ভেঙে গেছে আমার আব্বু। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস, APBN, স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন সংস্থা।
আমরা সবসময় মাঝিকে সতর্ক করি, আমরা নাম্বার গণসংযোগ করি যে যদি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, লার্নিং সেন্টারে চলে যাওয়ার জন্য। ওনাদের হয়তো ওনারা সেটাকে একটু কার্পণ্য করে মানে গুরুত্ব না দেওয়ার কারণে এই দুর্ঘটনাটা। ক্যাম্প কর্তৃপক্ষের দাবি, কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ চলছিল, কিন্তু কয়েকটি পরিবার সরেনি। যারা গত 1.5-2 বছরের মধ্যে এসেছেন, নিউ অ্যারাইভাল বলি আমরা যাদেরকে, তাদের আসলে স্থান সংকুলন না হওয়ার কারণে তাদেরকে আমরা আসলে কোনো শেল্টার দিতে পারিনি গত 1.5-2 বছরে। এবং এর সুযোগ নিচ্ছে কিছু লোভী ব্যক্তি, যারা পাহাড় কেটে তাদেরকে ঘর করে দিয়ে বিক্রি করছে, যারা এখন বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সরিয়ে নিয়ে আমরা বিভিন্ন কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। পাহাড় ধসের ঘটনা ঘটে কক্সবাজার পৌর এলাকার সাত্তারের ঘোনায়ও। ভোরে মাটি চাপায় মারা যায় আলী আকবর নামে এক ব্যক্তি। বৃষ্টি হলে তো আমাদের ভয় লাগে, এখানে ঝুঁকিপূর্ণ থাকে, মনে করেন এখানে কোনো মাইকিংও করে নাই। ঘটনা করছে তোমার এটা পাহাড় পরিবারে আলী আকবর মারা গেছে। পাহাড় ধসে গত বছরও ব্যাপক প্রাণহানি ঘটে কক্সবাজারে, যার বেশিরভাগই ঘটে রোহিঙ্গা ক্যাম্পে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকি সহ দুর্যোগ পরিস্থিতি জানবো। বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম, যাচ্ছি তার কাছে। ইয়াসিন, বান্দরবানের সার্বিক পরিস্থিতি জানাবেন, আর এই যে পাহাড় ধসের ঝুঁকি সহ দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় পার্বত্য প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। কয়েকদিন ধরে যে টানা বর্ষণ, এই টানা বর্ষণের কারণে বিশেষ করে আজকে সকাল থেকে বান্দরবানের যে রোমা, তানসি এবং রংছড়ি সড়ক রয়েছে, বান্দরবানের সাথে কানেক্টিং সড়ক, এগুলোতে আসলে পাহাড়ে মাটি পড়ার কারণে বেশ কিছু সড়ক আসলে সাময়িকভাবে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। বিশেষ করে বগালেকের উপরের পাহাড় ধসের কারণে রোমার সাথে বগালেকের সংযোগ সড়কটি সেটি এখন অনেকটা বিচ্ছিন্ন বলা যায়। অন্যদিকে বান্দরবানের তানসি যে সড়ক যোগাযোগ, সেটিতে নীলগিরি পর্যটন এবং নীলদিঘি অঞ্চল মাঝামাঝি স্থানে পাহাড় ধসে পড়ার কারণে বান্দরবানের সাথে তানসির যোগাযোগ বিচ্ছিন্ন। সেটিকে পরিচালনা এবং পরিষ্কারের কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন। অন্যদিকে বেশ কিছু পর্যটক আসলে বান্দরবানের তানসির, রামাক্রিস, ইন্দু এবং যে বড়মদ এলাকা রয়েছে, নাফাকুম রয়েছে, সেই সমস্ত স্পটগুলোতে যে পর্যটকগুলো ভ্রমণে গিয়েছিল, টাঙ্গু নদীর পানির অতিরিক্ত স্রোতের কারণে সেই এলাকায় নৌকা যান চলাচলে আসলে অনেকটা সতর্কতা জারি করা হয়েছে, যার কারণে প্রায় ১০ শতাধিক পর্যটক এখন সেই তানসি উপজেলার বিভিন্ন পর্যটক স্পটে আটকা পড়ছে। প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে দ্রুত সময়ে তাদেরকে যেই সতর্কতা অবস্থা এবং পানির যে স্রোত সেটি কমে আসছে, তাদেরকে সেক্ষেত্রে উদ্ধার করা হবে। এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে গত ২৪ ঘন্টায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০ বৃষ্টির আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছে। এই ছিল আসলে বৃষ্টিপাত নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ইয়াসিন। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে। জাহাজ ভাঙা শিল্পকে আবারও বিশ্বে ১ নম্বরে নিতে কাজ করছে সরকার। চট্টগ্রামে ইয়ার্ড পরিদর্শন শেষে এমন কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, সরকার এই খাতকে প্রয়োজনীয় সব সহায়তা দেবে। এই খাতে মন্দার জন্য মন্ত্রীর কাছে নানা সংকটের কথা তুলে ধরেন শিল্প মালিকরা। মাত্র বছর দুয়েক আগেও বিশ্বের জাহাজ ভাঙা শিল্পে শীর্ষে ছিল বাংলাদেশ, কিন্তু নানা সংকটে সেই অবস্থান নেমেছে ২ নম্বরে। কমেছে পুরনো জাহাজ আমদানিও। সংকটের কারণ জানা এবং এই শিল্পের হালনাগাদ পরিস্থিতি দেখতে দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্প চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে পিএইচপি গ্রিন শিপইয়ার্ডে যান মন্ত্রী, মতবিনিময় করেন এই শিল্পের উদ্যোক্তাদের সাথে। এই সময় নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ইয়ার্ড মালিকরা। জানান, সরকারের সহায়তা পেলে আবারও পুরনো অবস্থানে ফিরবে এই খাত। আমাদেরকে গত ২ বছর ইন্টেনশনালি এটাকে রেড ক্যাটাগরিতে নিয়ে গেছেন। আমরা ২০১০ থেকে ২০২৫ পর্যন্ত আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1 ছিলাম, কিন্তু গত ২ বছরের অপতৎপরতায় আমাদের এখন আমরা নাম্বার 2nd পজিশনে চলে এসেছি, ইন্ডিয়া 1 নাম্বার পজিশনে চলে এসেছে। সবার একটা ধারণা ছিল যে হচ্ছে আগের ইয়ার্ডগুলা মানে নন কমপ্লায়েন্স ইয়ার্ড কীভাবে ছিল, তো ওইটা থেকে আমরা কীভাবে পরিবর্তন করেছি, এটা ওনাকে জাস্ট দেখা। ফুল কমপ্লায়েন্স হওয়ার পরে বিগত সরকার, অন্তর্বর্তী সরকার আমাদেরকে রেড জোন করে দিচ্ছে। আমরা এটা মন্ত্রী মহোদয়কে বলেছি। এই শিল্পে টিকে থাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন।
যা ইতোমধ্যে শেষ করেছে 31টি ইয়ার্ড। বাকিদেরও একই পথে আসতে হবে জানিয়ে মন্ত্রী আশ্বাস দেন সব রকমের সহায়তার। আরও যারা ব্যবসা করতে চায় তাদেরকেও আমরা টেকনিক্যাল সাপোর্ট দিব, প্রয়োজনীয় সহযোগিতা দিব, কিন্তু যারা জাহাজ রিসাইক্লিংয়ের ব্যবসা করবেন তাদের সবাইকে কমপ্লায়েন্ট হতে হবে, গ্রিন লাইসেন্স নিতে হবে। আমাদের এই অবস্থান আবার সাময়িককালের জন্য আমরা বিচ্যুত হয়েছি, ইনশাল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা দ্রুত ফিরিয়ে আনব। গত কিছুদিন ধরে এই শিল্পে নতুন বিড়ম্বনা হয়ে এসেছে চাঁদাবাজি, যার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। আইন শৃঙ্খলা জনিত কোনো ব্যাপার যদি থেকে থাকে, যদিও ওনাদের মুখ থেকে আমি শুনি নাই, আপনার থেকে শুনলাম, থেকে থাকে, আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে, মন্ত্রণালয়কে সেটা জানাবো, সরকার অবশ্যই ব্যবস্থা নেবে, স্থানীয় প্রশাসনকেও জানাবো। একসময় সীতাকুণ্ড উপকূলে শতাধিক শিপইয়ার্ড থাকলেও বিভিন্ন সংকটে বর্তমানে তা নেমেছে অর্ধশতে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আবারও বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকি সহ দুর্যোগ পরিস্থিতির খবর জানবো। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক, যাচ্ছি তার কাছে। জিয়া, রাঙামাটির দুর্যোগ পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। রাঙামাটির গত কয়েকদিন ধরে যে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে রাঙামাটির বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেসব এলাকাগুলোতে সকাল থেকে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে উদ্ধারকারী টিম আছে তারা আসলে মাইকিং করছে এবং সেসব ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যাতে আরেকটু ভারী বর্ষণ হলে বা এখনই যারা এলাকা আছে তাদেরকে এখনই আশ্রয় কেন্দ্র, যে সরকার নির্ধারিত বা জেলা প্রশাসন নির্ধারিত শহরে যে 11টা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, সেসব আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য তারা ইতিমধ্যে মাইকিং করছেন। এবং যেটি বিষয়ে জানিয়ে রাখছে, এখন পর্যন্ত যেসব এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ চিহ্নিত, সেসব এলাকাগুলোতে মানুষ এখন ছুটতে রাজি হচ্ছে না। তারা বলছেন যে এই বর্ষাতে আসলে কোনো ধরনের পাহাড় ধসের ঝুঁকি নেই বলে তারা মনে করছেন, এবং আরেকটু ভারী বর্ষা হলে তখনই আসলে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে তারা আসলে আশ্রয় কেন্দ্রে যাবেন। তবে জেলা প্রশাসন বলছেন যে রাতে যখন ভারী বৃষ্টিপাত হবে তখন আসলে দুর্ঘটনা ঘটতে পারে, সে আশঙ্কা থেকে এখনই তাদেরকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য মাইকিং বা জোর দিচ্ছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি জোর দেওয়ার কথা যেটি বলছেন যে আরেকটু ভারী বর্ষা হলে কোনোভাবেই তারা এভাবে ছেড়ে দেবেন, তখন সেনাবাহিনীকে যদি প্রয়োজন হয় তারা সেক্ষেত্রে আসলে তাদেরকে ব্যবহার করবেন বলে তারা জানিয়েছেন। এবং রাঙামাটিতে 2017 সালে পাহাড় ধসে 120 জনের মতো প্রাণহানি বলা হচ্ছে। আর যদি কোনো ধরনের প্রাণহানি না ঘটে না হয় সেই জন্য তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে। ধন্যবাদ জিয়া। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে। রাঙামাটির কাপ্তাই হ্রদে 3 মাসের জন্য বন্ধ মাছ ধরা। কথা ছিল এ সময় জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার, তবে তা পর্যাপ্ত নয়। কেননা মাছ ধরা বন্ধকালে দেশের অন্যান্য জেলায় প্রতি পরিবারকে যে পরিমাণ চাল দেয়া হয়, রাঙামাটিতে দেয়া হয় তার অর্ধেক। ফলে হতাশ 27,000 জেলে পরিবার। জেলে পল্লীগুলোতে নেই তেমন কোলাহল, নেই মাছ ধরার চিরচেনা ব্যস্ততা। ঘাটে বাধা পড়ে আছে নৌযান, পারে ফেলে রাখা জাল। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়াতে 3 মাসের জন্য চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা, যা শুরু হয়েছে গেল 24 মে। এর ফলে আয়ের পথ বন্ধ থাকায় ধার দেনার জালে জড়িয়ে পড়েছেন অনেক জেলে। কেননা বন্ধকালীন দেশের অন্য এলাকায় 40 কেজি করে চাল দেয়া হলেও রাঙামাটির জেলেরা পায় 20 কেজি। 20 কেজি যেটা দেয় এগুলো মানে আমাদের চাহিদা মিটে না। আমাদের ফ্যামিলিতে 10 জন 5 জন ফ্যামিলিতে এটা আমাদের পোষায় না। তো বাধ্যতামূলক আমাদের থেকে মানে যে কোনো একটা প্রস্তুতি নিতে হয়। সরকার যদি আমাদের দিকে একটু অনুদান একটু বাড়ালে আমরা একটু ভালো হতো। জালও মারতে পারি, খাইবার মাছও পারি। ঠিক সময়ে যদি আপনার সাইড খুলে তে মনে করেন যে আমরা সুখ শান্তিতে চলতে পারি। মাছ ধরায় যাদের আয়ের একমাত্র উৎস, তাদের ঘরে এখন শুধুই শূন্যতা। তাই স্বামীরা বেকার হয়ে পড়ায় আয় রোজগারের জন্য নারীরা যোগ দিয়েছেন নানা কাজে। আমরা করতেছি কারণ আমাদের এখন মাছ মারা বন্ধ, আমাদের পেট চালানোর জন্য আমরা এই কাজ করে থাকছি, কারণ আমাদের তো জালের ছাড়া আর কোনো কাজ নাই। আমাদের শুধু সবজি রান্না করছি, আর এখান থেকে তুলে শাক রান্না করি। এই যে এরকম মাছ ধরা বন্ধ হলে আমরা কোনো কিছু কাজ করতে পারি না, অনেক কষ্ট হয় চলতে কাটে, তারপরে ছেলে মেয়েদের লেখাপড়া করতে। জেলেদের জন্য প্রণোদনা অপ্রতুল স্বীকার করে আগামীতে সহায়তার পরিমাণ বৃদ্ধির চেষ্টার কথা জানান বিএফডিসির এই কর্মকর্তা। আগামী বছরগুলোতেও আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে করে এটাকে
বাংলাদেশের অন্যান্য জায়গার মতো যাতে এটা বৃদ্ধি করা যায়, তারা যে হারে পাচ্ছে আমাদের জেলারাও যাতে সে হারে পায়, এটার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো। জেলা মৎস্য অফিসের তথ্য, কাপ্তাই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রায় ২৭,০০০ জেলে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। এই ছিল চট্টগ্রাম 24 এর আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।